E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আচ্ছা, বস। তোমরা ক্লাস 11-এর 3rd ইউনিট অর্থাৎ পর্যায় সমূহের শ্রেণীবিন্যাসে ডি ব্লক ও এফ ব্লক মৌলের ব্যাপারে পড়েছো। আচ্ছা শুভদীপ, তুমি বলো তো ডি ব্লক মৌল কাকে বলে? যেসব মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি ডি উপকক্ষে প্রবেশ করে সেই সব মৌলগুলিকে ডি ব্লক মৌল বলে। ভেরি গুড, বসো। তাহলে বুঝতেই পারছো স্লাইড দেখে তোমরা যে আজকে আমাদের পড়ার বিষয় হলো ডি ব্লক ও এফ ব্লক মৌলসমূহ। সবচেয়ে প্রথম আমরা পর্যায় সারণীতে এদের অবস্থানের ব্যাপারে জানব। পর্যায় সারণীতে আমরা জানি 4 ধরনের মৌল আছে, 4 ব্লকের: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক ও এফ ব্লক। আচ্ছা, এস ব্লক ও পি ব্লক মৌলের মাঝে যে 10টি শ্রেণী বর্তমান সেগুলিকে আমরা ডি ব্লক মৌল বলি বা ডি ব্লক বলি, এবং এফ ব্লক মৌলগুলিকে পর্যায় সারণীর নিচের অংশে স্থান দেওয়া হয়েছে। তো আমরা এবার এদের ইলেকট্রন বিন্যাসের ব্যাপারে পড়ব। লক্ষ্য করো, তোমরা নোট করো। ডি ব্লক মৌলগুলির ইলেকট্রন বিন্যাস আমরা লিখতে পারি n-1 ডি, একটি থেকে 10টি ইলেকট্রন, ns, একটি থেকে 2টি ইলেকট্রন। অর্থাৎ ডি ব্লক মৌলের সর্ববহিস্থ ns কক্ষকে একটি অথবা 2টি মৌল ইলেকট্রন থাকে এবং n-1 ডি উপকক্ষকে একটি থেকে 10টি ইলেকট্রন থাকতে পারে। এদের ক্ষেত্রে পার্থক্যসূচক ইলেকট্রনটি n-1 ডি উপকক্ষকে প্রবেশ করে, তাই এদেরকে ডি ব্লক মৌল বলা হয়। অনুরূপভাবে এফ ব্লক মৌলগুলির ইলেকট্রন বিন্যাস n-2 f 1 to 14, n-1 d 0 to 1 এবং ns 2। অর্থাৎ এদের ক্ষেত্রে পার্থক্যসূচক ইলেকট্রনটি n-2 f উপকক্ষকে প্রবেশ করে। আজকে আমরা মূলত ডি ব্লক মৌলের ধর্মের ব্যাপারে পড়ব এবং পরবর্তী ক্লাসটিতে আমরা এফ ব্লক মৌলের ব্যাপারে পড়ব। ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস
যদিও n-1 1 to 10 এবং ns 1 to 2 অনেক ক্ষেত্রে এদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়। যেমন 3D সারির কপার ও ক্রোমিয়াম। কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 3D9 4s2 এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 3D4 4s2, কিন্তু এর ইলেকট্রন বিন্যাস হয় 3D10 4s1 এবং এর ইলেকট্রন বিন্যাস হয় 3D5 4s1। এর কারণ কি? এর কারণ হিসাবে আমরা বলতে পারি যে ডি ব্লক মৌলের n-1 ডি উপকক্ষক এবং ns উপকক্ষকের শক্তিমাত্রার পার্থক্য খুবই কম। তাছাড়া আরও একটি কারণ আছে। আমরা জানি একাদশ শ্রেণীতে আমরা পড়েছি যে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি এবং অর্ধেক ভর্তি অর্থাৎ অর্ধপূর্ণ উপকক্ষকগুলি স্থায়িত্ব অনেক বেশি হয়, যার জন্য 3D9 উপকক্ষকের চেয়ে 3D10 উপকক্ষকের স্থায়িত্ব অনেক বেশি এবং অনুরূপভাবে 3D4 উপকক্ষকের চেয়ে 3D5 উপকক্ষকের স্থায়িত্ব অনেক বেশি। তো আমরা আগেই বলেছি যে ডি ব্লক মৌলগুলি এস ব্লক ও পি ব্লকের মাঝামাঝি অবস্থান করে, তাই এদেরকে আমরা সন্ধিগত মৌল বলতে পারি। কিন্তু সন্ধিগত মৌলের আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা বলবো যে যেসব মৌলের পরমাণুর ভূমিস্তর অবস্থায় বা যে কোনো স্থায়ী জারণ অবস্থায় n-1 ডি উপকক্ষকটি ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলি। অর্থাৎ ডি উপকক্ষকটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি হবে না। ডি ব্লক মৌলের আবার সব মৌলকে আমরা সন্ধিগত মৌল বলতে পারি না। 3D সারির জিঙ্ক মৌলটির ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 3D10 4s2, অর্থাৎ আমরা বলতে পারি যে এর মধ্যে আংশিক পূর্ণ ডি উপকক্ষক নেই, অর্থাৎ ডি উপকক্ষকটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি, তাই এটি একটি সন্ধিগত মৌল নয়। আবার আমরা যদি এর স্থায়ী জারণ অবস্থা লক্ষ্য করি Zn2+, এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3D10। তো আমরা দেখছি যে এখানেও ডি উপকক্ষকটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি, তাই বলা যায় যে জিঙ্ক একটি সন্ধিগত মৌল নয়। অনুরূপভাবে 4D সারির ক্যাডমিয়াম এবং 5D সারির মার্কারিও সন্ধিগত মৌল নয়, কারণ এদের ক্ষেত্রেও 4D এবং 5D উপকক্ষকগুলি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি থাকবে। তাহলে আমরা বলতে পারি যে ডি ব্লক মৌলের সব মৌলই সন্ধিগত মৌল নয়। যেমন আমরা দেখলাম জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা সন্ধিগত মৌল নয়। আবার কপারের ক্ষেত্রে কপার ইলেকট্রন বিন্যাস আর্গন 3D10 4s1, এর মধ্যে সম্পূর্ণভাবে ভর্তি ডি উপকক্ষক বর্তমান, তো আমরা বলতে পারি যে এটি সন্ধিগত মৌল নয়। কিন্তু এর জারণ অবস্থায় Cu2+ আমরা দেখব যে ডি উপকক্ষকে 9টি ইলেকট্রন বর্তমান, অর্থাৎ 3D9, তাই বলা যায় যে কপার ভূমিস্তরে ডি উপকক্ষক ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি হলেও এটি একটি সন্ধিগত মৌল। অনুরূপভাবে 4D সারির এবং 5D সারির সিলভার ও গোল্ড মৌলগুলিকেও আমরা সন্ধিগত মৌলরূপে গণ্য করতে পারি, যদিও এদের মধ্যে ডি উপকক্ষকগুলি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি। আচ্ছা, তো এবার আমরা সন্ধিগত মৌলের কতগুলি বিশেষ ধর্মের ব্যাপারে পড়ব। আমি আগেই বলেছি যে সন্ধিগত মৌলগুলির অবস্থান পর্যায় সারণীতে এস ব্লক ও পি ব্লক মৌলের মাঝামাঝি, অর্থাৎ এদের ধর্ম ও প্রকৃতিও এস ব্লক ও পি ব্লক মৌলের মাঝামাঝি হয়। সবচেয়ে প্রথম আমরা এদের জারণ অবস্থার ব্যাপারে পড়ব। সন্ধিগত মৌলগুলি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। যেমন আমরা জানি আয়রনের যোজ্যতা কখনো +2,
কখনো +3। এগুলি আমরা আগেই পড়েছি। এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে n-1d উপকক্ষক ও ns উপকক্ষকের মধ্যে শক্তিমাত্রার পার্থক্য খুব কম থাকায় এদের ইলেকট্রনগুলি বোথ n-1d ও ns উপকক্ষকের ইলেকট্রনগুলি বন্ধন গঠনে সক্ষম হয়, যার ফলে এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তার মধ্যে ডি ব্লকের প্রথম দিকের মৌলগুলি কম সংখ্যক যোজ্যতা প্রদর্শন করে এবং শেষের দিকের মৌলগুলিও কম সংখ্যক যোজ্যতা প্রদর্শন করে। মাঝামাঝি যে মৌলগুলি আছে এরা বহু সংখ্যক যোজ্যতা প্রদর্শন করে। ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি সংখ্যক যোজ্যতা প্রদর্শন করে। এর সর্বোচ্চ যোজ্যতা +7 এবং সর্বনিম্ন যোজ্যতা +2। এবার আমরা পড়ব সন্ধিগত মৌলের চৌম্বক ধর্মের ব্যাপারে। আমরা ক্লাস 11-এই পড়েছি চৌম্বক ধর্মের ব্যাপারে, পরাচুম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক ও ডায়াম্যাগনেটিক। আচ্ছা উর্মিলা, তুমি বলো তো কোনো মৌল বা আয়ন কখন প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে? স্যার, যখন মৌলটিতে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে। ভেরি গুড, বসো। তো সন্ধিগত মৌলগুলিতে অপূর্ণ ডি উপকক্ষক থাকায় এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন বর্তমান, তাই বেশিরভাগ সন্ধিগত মৌলের আয়নগুলি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। যেমন আমরা যদি Fe2+ আয়নের কথা উল্লেখ করি, এর ইলেকট্রন বিন্যাস হলো অর্থাৎ এর মধ্যে কয়টি ডি ইলেকট্রন বর্তমান? 6টি। তো 6টি ডি ইলেকট্রন এভাবে থাকবে, অর্থাৎ এর মধ্যে কয়টি অযুগ্ম ইলেকট্রন বর্তমান? 4টি অযুগ্ম ইলেকট্রন বর্তমান। তাই Fe2+ মৌলটি প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এই প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করলে এদের মধ্যে একটা চৌম্বক ভ্রামকের সৃষ্টি হয়। এই চৌম্বক ভ্রামক আমরা স্পিন অনলি ফর্মুলার দ্বারা নির্ণয় করতে পারি, যা হলো n×n+2, যেখানে n হলো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তো আমরা দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। ম্যাঙ্গানিজ 2+, এর ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 3d5। এর চৌম্বক ভ্রামক নির্ণয় করতে গেলে আমরা বলবো √, এখানে কয়টি অযুগ্ম ইলেকট্রন বর্তমান? রিঙ্কি, তুমি বলো তো। স্যার 5টি। ভেরি গুড। তাহলে এখানে n এর মান হবে 5 √5 + 2, অর্থাৎ 5 × 7 √35, 5.9 bm বোর ম্যাগনেটন, চৌম্বক ভ্রামকের একক। আবার আমরা যদি আরেকটি উদাহরণ নিই, Cu2+ এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d9। এর মধ্যে একটি অযুগ্ম ইলেকট্রন বর্তমান। এর চৌম্বক ভ্রামক হবে √1 × 1 + 2, অর্থাৎ √3, অর্থাৎ 1.7 bm। তো আমরা বুঝতে পারছি এই উদাহরণগুলি থেকে যে যেখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি তার চৌম্বক ভ্রামকের মান বেশি। এবং এখানে 5টি অযুগ্ম ইলেকট্রন ছিল, এর চৌম্বক ভ্রামকের মান 5.9 bm, এবং কপারের ক্ষেত্রে একটি অযুগ্ম ইলেকট্রন থাকা এর চৌম্বক ভ্রামকের মান 1.7 bm। তাই আমরা বলতে পারি যে যে সমস্ত আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হবে তাদের চৌম্বক ভ্রামকের মান বেশি হবে, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কম হলে চৌম্বক ভ্রামকের মান কম হবে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান
ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমাদের বিষয় হলো বেশিরভাগ সন্ধিগত মৌল এবং তাদের যৌগ অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করি। যেমন আমরা পড়েছিলাম আগে, স্পর্শ পদ্ধতিতে আমরা ভ্যানিডিয়াম পেন্টঅক্সাইডকে অনুঘটক হিসাবে ব্যবহার করি। আচ্ছা, তাহলে কেন এরা বা এদের যৌগকে আমরা সন্ধিগত মৌল হিসাবে ব্যবহার করি? এর কারণ হিসেবে আমরা বলবো যে আমরা আগে জেনেছি যে সন্ধিগত মৌলের ডি উপকক্ষকগুলি ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে। এর ফলে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট ডি উপকক্ষকের ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট ডি উপকক্ষকে উন্নীত হয় এবং শক্তি শোষণ করার ফলে কোনো রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান হ্রাস পায়, ফলে বিক্রিয়ার হার অনেকটা বৃদ্ধি পায়। এছাড়াও সন্ধিগত মৌলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়, এদের পৃষ্ঠতলে বেশি সংখ্যক বিক্রিয়ক অণু অধিশোষিত হয় এবং এভাবেই বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ফলে আমরা যা বললাম যে সন্ধিগত মৌল এবং এদের অনেক যৌগগুলিকে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহার করা যায়। এবার আমরা পড়ব সন্ধিগত মৌলগুলির ধাতু সংকর গঠনের বৈশিষ্ট্য। অনেক সন্ধিগত মৌলই অন্য সন্ধিগত মৌল বা অন্য যে কোনো শ্রেণীর মৌলের সাথে যুক্ত হয়ে ধাতু সংকর গঠন করে। যেমন আয়রনকে যদি আমরা উপযুক্ত পরিমাণ ম্যাঙ্গানিজ বা ক্রোমিয়ামের সাথে মিশাই, তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ইস্পাত পেতে পারি। কেন? এবার আমরা জানব কেন এরা ধাতু সংকর গঠন করে। ধাতু সংকর গঠন করার প্রধান শর্ত হলো যে মৌলগুলি বা যে ধাতুগুলি ধাতু সংকর গঠন করবে তাদের ব্যাসার্ধের পার্থক্য বেশি হবে না, 15%-এর বেশি হবে না, এর কম হলে চলবে। এবার একই সারির অন্তর্গত সন্ধিগত মৌলগুলির ব্যাসার্ধ খুবই কাছাকাছি হওয়ায় এবং এদের ধর্মের অনেক মিল থাকায় এরা ধাতু সংকর গঠন করতে পারে। এবার আমরা পড়ব সন্ধিগত মৌলের কালার বা বর্ণের ব্যাপারে। বেশিরভাগ সন্ধিগত মৌলের যৌগগুলি রঙিন। কেন এরা রঙিন? আমরা জানি যে ডি উপকক্ষকের মধ্যে কয়টি কক্ষক বর্তমান? 5টি। সেগুলি কি কি? DXY, DYZ, DZX, DX square minus Y square, DZ square। এদের প্রত্যেকেরই শক্তি সেম। ডি উপকক্ষকগুলিকে আমরা শক্তি স্তর হিসেবে দুই ভাগে ভাগ করতে পারি। নিম্ন শক্তি স্তর বিশিষ্ট 3টি, এগুলি হলো DXY, DZX, DYZ, এবং উচ্চ শক্তি স্তর বিশিষ্ট 2টি, DX square minus Y square, DZ square। এগুলিকে আমরা বলি T2G, এগুলিকে আমরা বলি EG। যখন নিম্ন শক্তি স্তরে থাকা কোনো ডি ইলেকট্রন শক্তি শোষণ করে তখন সে উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়। এই শক্তি সে পায় কোথা থেকে? দৃশ্যমান আলোর থেকে। উচ্চ শক্তি স্তরযুক্ত ডি উপকক্ষক থেকে ইলেকট্রনটি শক্তি বর্জন করে, যে পরিমাণ শক্তি বর্জন করে তার তুল্য যে রং বা বর্ণ সেটি আমরা তার পরিপূরক বর্ণ আমরা দেখতে পাই। যেমন কোনো যৌগ যদি নীল বর্ণের আলোক রশ্মি শোষণ করে তাহলে তার পরিপূরক বর্ণ লাল আমরা দেখতে পাই। এই ধরনের ইলেকট্রনের স্থানান্তরণকে আমরা ডিডি স্থানান্তরণ বলি। এবার আমরা একটা উদাহরণ দেখব, যেমন Cu2+। Cu2+ এর ইলেকট্রন বিন্যাসে আমরা আগেই দেখেছি Cu2+ এর ইলেকট্রন বিন্যাস আর্গন 3d9, অর্থাৎ এর মধ্যে আংশিক পূর্ণ ডি উপকক্ষক বর্তমান এবং এখানে ডিডি স্থানান্তরণ সম্ভব। তাই Cu2+ এর যৌগগুলি সাধারণত নীল বর্ণের হয়। যেমন কপার সালফেট নীল বর্ণের হয় আমরা জানি। আবার Zn2+,
এর মধ্যে ডি উপকক্ষকটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে ভর্তি, তাই এখানে ডিডি স্থানান্তরণ সম্ভব নয়। ফলে Zn2+ এর যৌগগুলি যেমন ZnCl2, ZnSO4 এরা সাদা হয়, বর্ণহীন হয়। আচ্ছা, অনুরূপভাবে টাইটানিয়াম 4+ এর ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 3d0, এর মধ্যে কোনো ডি ইলেকট্রন নেই, ফলে এখানেও ডিডি স্থানান্তরণ সম্ভব নয়। আচ্ছা, এর ব্যতিক্রম দেখা যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এই দুটি যৌগে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর মধ্যে Mn এর জারণ সংখ্যা +7, অর্থাৎ এর মধ্যে Mn 7 ইলেকট্রনটির কোনো ডি ইলেকট্রন নেই এবং পটাশিয়াম ডাইক্রোমেটেও Cr6 কোনো ডি ইলেকট্রন নেই, তবু এরা রঙিন। এখানে ডিডি স্থানান্তরণ সম্ভব নয় কারণ ডি উপকক্ষকে কোনো ইলেকট্রন নেই, তবু এরা রঙিন কারণ এখানে চার্জের স্থানান্তরণ হয়। এই যৌগ দুটিতে অক্সিজেন থেকে নেগেটিভ চার্জ ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামে স্থানান্তরণ ঘটে, ফলে যৌগগুলি রঙিন হয়। আচ্ছা, এবার আমরা দেখব ম্যাঙ্গানিজের কয়েকটি অক্সাইড। ম্যাঙ্গানিজ যে 4টি অক্সাইড গঠন করে সেগুলি হলো MnO, Mn2O3, MnO2 এবং Mn2O7। প্রত্যেকটিতে ম্যাঙ্গানিজ আলাদা আলাদা জারণ স্তরে আছে। আচ্ছা কৌশিক, তুমি বলো তো অক্সিজেনের জারণ সংখ্যা কত? স্যার -2। আচ্ছা ঠিক আছে, বসো। অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে হবে +2, এখানে +3, এখানে +4 এবং এখানে +7, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জারণ সংখ্যা যত বৃদ্ধি পায় কোনো অক্সাইডের আম্লিক ধর্ম তত বৃদ্ধি পায়, অর্থাৎ এক্ষেত্রে আম্লিক ধর্মের বৃদ্ধির ক্রমটি হলো এইভাবে। সবচাইতে বেশি আম্লিক তাহলে কোনটি হবে? Mn2O7 সবচাইতে বেশি আম্লিক। আর সবচাইতে কম আম্লিক অর্থাৎ বেশি ক্ষারীয় কোন অক্সাইডটি হবে? MnO। এবং MnO2 একটি উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। আচ্ছা, এবার আমরা KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটি বিক্রিয়া পড়ব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথম বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস আয়নকে জারিত করে ফেরিক আয়নে পরিণত করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পারম্যাঙ্গানেট আয়ন আম্লিক মাধ্যমে H+ আম্লিক মাধ্যমে Mn2+ আয়নে পরিণত হয়। এবং ফেরাস আয়ন Fe2+ ফেরিক আয়নে পরিণত হয়। এই বিক্রিয়াকে আমরা 5 দিয়ে গুণ করব, কারণ এখানে ইলেকট্রনের সংখ্যা সমান হতে হবে। সামগ্রিক বিক্রিয়াটি লিখতে পারি আমরা এইভাবে: MnO4- +8+ +5 Fe2+ Mn2+ +5 Fe3+ +4 H2O। তাহলে আমরা বলতে পারি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পারম্যাঙ্গানেট আয়ন একটি জারক পদার্থ হিসাবে কাজ করে। এই ক্ষেত্রে পারম্যাঙ্গানেট আয়ন ফেরাস আয়নকে জারিত করে ফেরিক আয়নে পরিণত করে এবং নিজে Mn2+ আয়নে জারিত হয়। স্লাইডের বিক্রিয়াগুলি তোমরা লিখো এবং বাড়িতে অবশ্যই তোমরা এই বিক্রিয়াগুলি লিখে লিখে পড়বে। আচ্ছা, তো আমরা আজকে যা পড়লাম ডি ব্লক ও এফ ব্লক
মৌলের মধ্যে ডি ব্লক মৌলের কিছু ধর্ম আমরা পড়লাম। এই ধর্ম থেকে যে কিছু প্রশ্ন তোমরা পড়বে বাড়িতে, আগামী ক্লাসে আমরা এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং এর সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।